আমার অ্যাবর্শনটা করানো হয়। সেটা সত্যি খুব পেইনফুল একটা ঘটনা। হেই গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আমি কোন টপিকে কথা বলতে চলেছি। অনেকের ধারণা থাকে যে মিসক্যারেজ হওয়ার পর তারা কতদিন পর বাচ্চা নিতে পারবে। তো এই বিষয়টা যেটা ডাইরেক্ট তো ডাক্তারের সঙ্গে সেরকমভাবে অনেকে কথা বলতে যায় না। তো আমি যেহেতু একটু সিচুয়েশন খারাপের মধ্যে ছিলাম, সেই জন্য আমি ডক্টরের থেকে শুনেছি। তো সমস্ত ডক্টর একই কথা বলবে যে সুস্থ সবলভাবে যদি বাচ্চা নিতে চাও তাহলে সেক্ষেত্রে 6 মাস গ্যাপ দেওয়াটা ভালো অ্যাবর্শনের পর। ওকে, কিন্তু যাদের শরীরে মানে রিপোর্ট করার পর সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তারা 3 মাস পরে নিতে পারে, কন্টিনিউ করতে পারে। তো আমার হিসাবে মানে যাদের কাছে এজটা কম, ধরো 22-23 এরকম হয়েছে, তাদের 6 মাস গ্যাপ করাটাই ভালো। কারণ অ্যাবর্শনটা এমন একটা জিনিস, যাদের 3 মান্থসে বিশেষ করে ডিএনসি করিয়েছে হসপিটালে ডক্টরদের দিয়ে, তো ওয়াশ করানোর ক্ষেত্রে বলছি, ডিএনসি অর্থাৎ ওয়াশ করানোর যে পদ্ধতিটা, ওটাকে ডিএনসি বলে। যারা ডিএনসি করিয়েছো তাদের ক্ষেত্রে মিনিমাম, যদি তোমাদের এজটা কম থাকে সেক্ষেত্রে তোমার 6 মাসের গ্যাপ দেওয়াটা বেটার। যেরকম আমার ক্ষেত্রে, আমার এখন 26+, তো সেক্ষেত্রে আমার বয়সটা একটা ম্যাটার করছে। আমি বিয়ের 3 বছর পরে গিয়ে বেবি নিয়েছিলাম, তো সেক্ষেত্রে আমার 3 মাস শেষের দিকে আমার মিসক্যারেজ হয়ে যায় অনেক কারণবশত। তো সেক্ষেত্রে আমার একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে আমার রাইট ওভারিতে একটা সিস্ট আছে। তো সেটার জন্য আমাকে রিকমেন্ড করেছেন ডক্টর যে ওষুধগুলো আমি খাচ্ছি, আমাকে 3 মাসের ওষুধ দিয়েছেন, তো সেটাকে আমি কন্টিনিউ রেখেছি। এবার দুটো টেস্ট করতে দেওয়া হয়েছে আমাকে। একটা হচ্ছে ডিএনসি করার পর জরায়ুতে কোনো ইনফেকশন হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা টেস্ট, আর একটা হচ্ছে যে ওভারিতে, রাইট ওভারিতে যে সিস্ট আছে ওটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে না কিনা সেটা দেখার জন্য। এই দুটো টেস্ট করার পর যদি ঠিকঠাকভাবে থাকে তাহলে আমি 3 মান্থস পরে গিয়ে প্রেগনেন্সি জন্য আবার ট্রাই করতে পারি। যেহেতু আমার কাছে একটা বয়স একটা বিরাট বড় ম্যাটার করছে, 30 বছর হতে আর বেশি সময় নেই। এরকম 30 বছরের পর প্রেগনেন্সি নেওয়ার ক্ষেত্রে সক্ষমতাটা মেয়েদের ক্ষেত্রে কমতে থাকে। তো সেক্ষেত্রে একটা ভয়ের বিষয়টা তো অবশ্যই। আর একটা মিসক্যারেজ হয়ে যাওয়ার পর অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমি জানি না আমার সামনে আগামী দিন কী হতে চলেছে, আমি সত্যিই জানি না। ভগবানের কাছে প্রার্থনা করি যেন কোনোরকম কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। তো তোমরা যারা এরকম ডিএনসি করিয়েছো তারা মিনিমাম 6 মান্থ বা 5 মান্থসের গ্যাপ রেখে পর প্রেগনেন্সিটা নিও, সেক্ষেত্রে তোমাদেরই অনেক সুবিধা হবে সেটা। আর ডক্টর নিজেই বলবে, কারণ ডক্টরের ওপর তো আমরা কথা বলতে পারি না। আর সমস্ত মেয়েরাই চায় একটা সুস্থ সবল সন্তানের জন্ম দিতে, আমিও চাই, আপনিও চান, সবাই চান। তো সেক্ষেত্রে একটু সময় নিলে কোনো ক্ষতি নেই, দেরি তো হয়েই গেছে, আর একটু 1-2 মাস, 1-2 মাস দেরি হলে কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে মাথায় রাখবেন যে, আর ডিএনসিটা ভালো ডক্টর দিয়ে করাতে। কারণ অনেকে এমন থাকে যে এই আশেপাশে কোনো হাতুড়ি ডাক্তার থাকলে পরে টেনে নিয়ে আসলো, নিয়ে ডিএনসি বাড়িতেই করালো, 500 টাকা 1000 টাকা নিল, হয়ে গেল। এই সমস্ত কিছু করাবেন না, হসপিটালে চলে যাবেন। হসপিটালে অবশ্যই অনেক ভালো ভালো ডাক্তার থাকে, ওই ডাক্তাররাই নার্সিংহোমে বসে। পাশে যদি নিজেদের এরিয়াতে যদি কোনো নার্সিংহোম থাকে তাহলে সেই হসপিটালের ডাক্তাররাই সেই নার্সিংহোমে বসে। তো হসপিটালেও যদি তুমি ডিএনসি করাও তাহলে কোনো সমস্যা হবে না, আশা করা যায়। আর অভিজ্ঞ ডাক্তারদের ওপর সত্যি ভরসা আছে, বিশেষ করে আমাদের এখানে যে একটা নার্সিংহোম আছে, সেই নার্সিংহোমে কিন্তু ওই সমস্ত ডাক্তার, হসপিটালে ডাক্তাররাই বসে ওখানে। তো সেক্ষেত্রে আশা করা যায়। আর অনেকের আছে যে 1 মাস ধরে ব্লিডিং হচ্ছে, মিসক্যারেজ হয়ে গেছে, 1 মাস ধরে ব্লিডিং হচ্ছে, একটু পেটে ব্যথা হচ্ছে কিন্তু ডক্টরকে দেখায়নি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু করা যাবে না।
যেরকম আমার প্রথম দিন যেদিন আমি জানতে পারি যে মিসক্যারেজ হয়েছে, ব্লিডিং হচ্ছিল, প্রথম দিন আমার পেট ব্যথা ছিল না। পরের দিন রাতের বেলা, তারপরের দিন আমি ছবি করিয়েছিলাম। আলট্রাসোনোগ্রাফি করার পরে আমি পুরোপুরি জানতে পারি যে মিসক্যারেজ হয়ে গেছে। তো ডক্টরের সঙ্গে কথা বললাম, উনি বললেন যে হসপিটাল থেকে তুমি করিয়ে নিতে পারো, বা নার্সিংহোমের যদি করতে চাও তাহলে 4000 সামথিং এরকম লাগবে। তো উনি কিছু ওষুধ দিয়েছিলেন, যেটা আমাকে প্রথম ভোর 4টের সময় খেতে হবে, দেন সকাল 9টার সময় খেতে হবে, তারপরে নার্সিংহোমে ভর্তি হতে হবে। কিন্তু আমি রাত্রে সাড়ে 1টা-1:30টার দিকে, একটাই হবে বোধহয়, প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয়ে যায়। সরি, প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয়ে যায়, আর প্রচণ্ড ব্লিডিং হতে থাকে, আর জমাট বাঁধে রক্ত বেরোতে থাকে। তো সেক্ষেত্রে আমার উপযুক্ত বলে মনে হলো না থাকাটা বাড়িতে। তারপরে আমি ডাইরেক্ট হসপিটালে ভর্তি হয়ে যাই। তখন ভোর 4:30, রাত 4:30, ভোর 4:30 যাই বলি না কেন, তখন অন্ধকার ছিল। তখন আমি ভর্তি হয়ে যাই, প্রচণ্ড পেটে ব্যথা করছিল। তারপরে ওখান থেকে কিছু মেডিসিন দেয়, তাতেও কমছিল না। গা হাত পা খুব চাবাচ্ছিল, এরকম পা হাত পা খুব চাবাচ্ছে এরকম মনে হয়, ওরকম। তারপরে যখন কিছুতে কমছিল না, একটা ইঞ্জেকশন পুশ করার পর আমার ব্যথাটা কমে যায়। দেন সকালবেলার দিকে যখন ডক্টর আসেন 10টার দিকে, আমার অ্যাবর্শনটা করানো হয়। সেটা সত্যি খুব পেনফুল একটা ঘটনা। তো যারাই নিতে চাইছো কিছু, মানে মিসক্যারেজ হোক এরকম কোনো কাজবাজ করো না, বিশেষ করে প্রথম 3 মাস আর 5 মাসের মধ্যে। 3 মাস 5 মাসের মধ্যে ঝুঁকিটা কম বেশি থাকে, 3 মাসের ঝুঁকিটা বেশি থাকে, যে ক্ষেত্রে আমার হয়ে গেছে ভুলটা। তো ওটা একটা পেনফুল ঘটনা, তোমাকে মানে অজ্ঞান করবে না, সেন্সলেস রাখবে না, সেন্স অবস্থাতেই তোমার ডিএনসি করাবে। সেখানটা সত্যি খুবই পেনফুল একটা ঘটনা। তো এরকম ঘটনা যাতে কারো জীবনে না আসে, ওই জন্য তোমাদেরকে একটা কথাই বলতে চাই যে মিসক্যারেজ হবে এরকম কোনো কাজ তোমরা করো না, জার্নিং হোক এরকম কোনো কাজ তোমরা করো না, ভারী জিনিস তুলবে না, ধীরে সুস্থে চলাফেরা করো, ভালো করে খাবার দাবার খাও। আর একটা জিনিসের উপর খেয়াল রাখাটা খুবই প্রয়োজন, 1 থেকে 3 মাসের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের যে মেলামেশা ঘটনা, মেলামেশাটা যেন না, এটাও কিন্তু একটা মিসক্যারেজের কারণ হতে পারে। ওকে, তো এই মেলামেশাটা অন্তত 3 মাস বন্ধ রাখার পর শেষের দিকে, প্রেগনেন্সির শেষের দিকে গিয়ে করা যেতে পারে, বাট এই টোটাল প্রেগনেন্সিতে করো না, কারণ চান্স থাকে মিসক্যারেজ হওয়ার। ওকে, 3 মাসে 5 মাসে কিন্তু খুব চান্স থাকে। তো সেক্ষেত্রে এই যে মেলামেশাটা যতটা অ্যাভয়েড করা যায় ততটা ভালো, কারণ সমস্ত পুরুষ মানুষ কিন্তু একরকম হয় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো একটা অঘটন ঘটে গেলে সেটা আর পাওয়া যাবে না, ওটাকে আর শুধরানো, ওই ঘটনাটাকে, ওই ভুলটাকে তুমি কিন্তু আর শুধরে নিতে পারবে না। তো এই বিষয়টা কিন্তু বিশেষ করে মিসক্যারেজের ক্ষেত্রে একটা বিরাট বড় একটা পয়েন্ট, তো এটা মাথায় রাখতে হবে। ওকে, তো ভিডিওটা যদি একটু হেল্পফুল বলে মনে হয়, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।